বিএনপির রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি এতদিন কিভাবে টিকে আছেন, এখনো কিভাবে টিকে আছেন, এর রহস্য দেরিতে হলো ফাঁস হলো। আমরা এতদিন শুধু জানতাম যে এর মতো নরম মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি হয় না। তিনি শুধু নরম নরম নরম, তিনি কখনো গরম দিতে জানেন না। কিন্তু এই শুভ্র দাদু যে তার ভিতরে যে এত গরম রয়েছে, বারবার যদি ডিগবাজি দেয় একজন রাষ্ট্রপতি, তাহলে মান ইজ্জত থাকে, মান ইজ্জতের ফালুদা হয়ে যায় না ভাই? হ্যাঁ, ফালুদা হয়ে যায়। আসলে এই সুযোগটা দিয়ে রাখছে এই সংবিধান। নতুন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি বলেছেন, সংসদে স্লোগান দেয়া ঠিক না, এটি রেওয়াজের বাইরে। কিন্তু খুব বেশি তিনি বিচলিত না। তিনি বলেছেন, সংসদে ওয়াকআউট একটা প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে, আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ। বিএনপির রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি এতদিন কিভাবে টিকে আছেন, এখনো কিভাবে টিকে আছেন, এর রহস্য দেরিতে হলো ফাঁস হলো। কোন শক্তি, কোন অদৃশ্য শক্তি চুপ্পুকে টিকিয়ে রেখেছে শুনলে অবাক হবেন। ইটস ভেরি সিম্পল। যে হাসিনা নাই, চুপ্পুর নিয়োগদাতা নাই, চুপ্পুর বস নাই, এমনকি চুপ্পুর রুহানি পিতা শেখ মুজিব নাই, শেখ মুজিবের কোনো মূর্তি নাই, শেখ মুজিবের নাম গন্ধ নাই বাংলাদেশে। সংবিধানে জাতির পিতা তাকে লেখা আছে কিন্তু কেউ মানে না। সংবিধানে শেখ মুজিবের ছবি টানার কথা বলা আছে, কেউ মানে না। শেখ মুজিবের নামে কোনো স্থাপনা বাংলাদেশে থাকতে পারে না, একদম নিষিদ্ধ। বাংলাদেশে কিন্তু শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই সর্বাধিনায়ক রাজনৈতিক কারণে, বাস্তবতার নিরিখে, তার সাকসেসরদের ভুলের কারণে আজকে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে নিষিদ্ধ। সে শেখ মুজিবের রুহানি সন্তান এবং হাসিনার পোষ্যপুত্র শাহাবুদ্দিন চুপ্পু আছেন, কিন্তু অন্য কেউ নাই। এটা তো অস্বাভাবিক। শাহাবুদ্দিন চুপ্পুর দল, তার যৌবনের প্রথম প্রেম ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তো চুপ্পুর সব কিছু জয় বাংলা নিষিদ্ধ, কিন্তু চুপ্পু আছেন। এটা যে কোনো বিবেচনায় অস্বাভাবিক। টিকে আছেন, কোন শক্তি তাকে টিকিয়ে রেখেছে? এখন অনেক না, এই নেপথ্যের শক্তি আমি আসছি। এবং এই যে চুপ্পুকে নিয়ে যে আলোচনা বর্তমানে সংসদে মিটিমিটি হাসি, ডেইলি স্টারের শিরোনাম। তার মানে চুপ্পুকে নিয়ে সংসদে মিটিমিটি হাসাহাসি হয়, মজার দৃশ্য। কিন্তু চুপ্পু আছেন, যেভাবে করে মিটিমিটি হাসি হলেও চুপ্পু আছেন। এবং জামাত এনসিপি চিৎকার করে প্লাকার্ড দেখিয়ে ওয়াকআউট করে চুপ্পুর ভাষণের সময় তাকে অপমান করা হয়, চুপ্পু আবার একটু মুখ ভেঙচিও দেন। কি রহস্য তার এই টিকে থাকার? এবং তারেক রহমান, মির্জা ফখরুল তার বক্তব্যে ইমপ্রেসড হয়ে টেবিল চাপড়াবেন, এই রহস্যটা কি? আমার দেশের শিরোনাম চমৎকার, সংসদে হাসিনা সরকারকে তুলোধনা করলেন রাষ্ট্রপতি, এইটারও বড় রহস্য কি? হাউ ইজ ইট পসিবল? আমরা এর নানান দিক, ইম্প্যাক্ট নিয়ে, বিএনপির নির্লজ্জতা নিয়ে আলোচনা করি, বাট এর পেছনে আছে এক মহা শক্তিশালী অভেদ্য এক গ্রুপ, যারা পুরো বাংলাদেশকে চুষে খাচ্ছে। আপনি শুনলে অবাক হবেন কারা। আমি সেই শক্তির নাম বলার আগে আরেকটু বলি। যখন হাসিনা পালালো, তখন চুপ্পুর বঙ্গভবন দখল করা কোনো ব্যাপার ছিল না। গণভবন দখল করেছে, একই সাথে ছাত্র জনতা চাইলেই বঙ্গভবন দখল করতে পারত। এবং চুপ্পু হয়তোবা দখল টের পেয়ে তাকেও হেলিকপ্টার করে ওখান থেকে উড়িয়ে নিয়ে যেত। সেনাবাহিনী বা কেউ বঙ্গভবন ঠেকাতে যেত না। হয়তোবা 5 আগস্ট ওরকম সিরিয়াসনেস ছিল না, কারণ হাসিনা গেছে, তাহলে তো চুপ্পু এমনিতেই থাকে না, এটা ধরে নিয়েছিল, যার ফলে বঙ্গভবনের দিকে মানুষের দৃষ্টি ছিল না। কিন্তু বঙ্গভবন দখল করতে চাইলে কোনো পুলিশ, কোনো আর্মি কেউ ঠেকাতে আসতো না। পুরো বাংলাদেশ ছিল তখন উন্মুক্ত, চাইলেই জনগণ যে কোনো কিছু দখল করতে পারত। আমরা এতদিন শুধু জানতাম যে এর মতো নরম মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি হয় না। তিনি শুধু নরম নরম নরম, তিনি কখনো গরম দিতে জানেন না। কিন্তু এই শুভ্র দাদু যে তার ভিতরে যে এত গরম রয়েছে, তিনি যে প্রয়োজন মুহূর্তে বারুদের মতো জ্বলে উঠতে পারে, সেটি কিন্তু আজকে আমরা দেখেছি। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, যথারীতি সংসদ অধিবেশনে সভাপতি হিসেবে যখন খন্দকার মোশাররফ হোসেনকে নিযুক্ত করা হয় প্রথম অধিবেশনে, তখন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জামাতের পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে
অভিনন্দন জানান সরকারি দলকে এবং জনাব তারেক রহমানকেও ধন্যবাদ জানান। সেই সাথে তারা একটু আশাবাদ ব্যক্ত করেন যে একটু যদি বিরোধী দলের সাথে এই বিষয়ে আলাপ করা হতো তাহলে এটি আরো প্রাণবন্ত হতো, আরো ভালো হতো। বিরোধী দল তখন আরো সন্তুষ্টি চিত্তে এটাকে গ্রহণ করত এবং সমর্থন জানাতো। এখনো তারা সমর্থন জানাচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কথা। এরপরে জামাত আমির কিছুটা বক্তব্য দেন, তারপরেই সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি আসে। এটি অপ্রত্যাশিত ছিল না, প্রত্যাশিতই ছিল। কারণ যখনই বিএনপি বিদ্যমান সংবিধানের ভিতরে থেকে ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে, যেটি আসলে নিয়ম যে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে পরবর্তী কার্যক্রম শুরু হয়, তো সেই নিয়ম রক্ষা তারা করতে গেছে বিএনপি, যেহেতু তারা সংবিধানের ভিতরে আছে। এখন বিএনপি কেন এই সংবিধান করছে এরও একটা কারণ আছে, অজানা তো আর কিছুই থাকে না, সেটিও আমি আপনাদেরকে বলবো এবং প্রমাণ সহ দেখাবো যে বিএনপি হঠাৎ কেন এই সংবিধানের প্রেমে পড়ে গেল। একজন মানুষ কখন অসল মালের প্রেমে পড়ে যায়? অসল মাল বুঝতে পেরেছেন তো আপনারা? মনে করেন গ্রামের একটা একেবারে কুচ্ছিরি, চেহারা ভালো না, এরকম একটা মেয়ের প্রেমে পড়ে যায় বা বিয়ে করে তাকে, কখন? একটা খুব সুন্দর সুশ্রী বা বড় চাকরিওয়ালা ছেলে কখন করে? সাধারণত আমাদের সমাজে যেটা হয়। অন্যভাবে নিয়ে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। যখন ওই মেয়েটার, ওই কুচ্ছিরি বা ওই কালো মেয়েটির যখন চেহারায় তিনি ভালো নয় কিন্তু ধন সম্পদে তিনি অনেক ঊর্ধ্বে, তখন অনেক লোভী মানুষ যাদের দীর্ঘ প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে যে অপরের টাকা নিয়ে তিনি কিভাবে অপরের ধনে পোদ্দারি করবেন, এই ধরনের ইচ্ছা যাদের থাকে তারা কিন্তু ওই মেয়ের প্রেমে পড়ে যায়। অথবা কখনো কখনো আপনারা দেখেছেন যে কোনো বিধবা নারী, প্রচুর ধন সম্পদ তার, হঠাৎ কোনো ইয়াং ছেলে, আইবুড়া ছেলে, তিনি ওই বৃদ্ধাকে বিয়ে করেন। কারণ কি? কারণ তার কাছে কিছু মধু আছে, সেই মধু পাবার লোভে সেখানে তারা বারবার ছুটে যায়। তো বিএনপিরও এরকম একটা মধু তারা পেয়েছে, আমি সেটা প্রমাণ সহ দেখাচ্ছি। তার আগে যেটি বলে নিব সেটি জামাত আমির পরে যখন রাষ্ট্রপতি ভাষণ দিতে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বিরোধী দলের সমস্ত সংসদ সদস্যদের নিয়ে একেবারে বারুদের মতো জ্বলে উঠলেন। দেখুন ভিডিওটি, মজা পাবেন। এই যে ভিডিওটি আপনারা দেখলেন, এখানে কি আমরা এই দীর্ঘ 1.5 বছর ধরে, অর্থাৎ 5 আগস্টের পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত বা আজ পর্যন্ত, এই 12 মার্চ যেদিন সংসদের প্রথম অধিবেশনটা বসলো, এর আগ পর্যন্ত কেউ কখনো কল্পনা করেছে যে এটি আমাদের শুভ্র দাদু শফিকুর রহমান এই ধরনের বারুদ হয়ে উঠতে পারে? তিনি তার সমস্ত সহযাত্রীদের নিয়ে, তার সংসদ সদস্যবৃন্দদেরকে নিয়ে তিনি এইভাবে ওয়াকআউট করতে পারেন বা প্রতিবাদী হয়ে উঠতে পারেন? মনে হচ্ছিল তিনি একেবারে 22-23 বছরের হাসনাতদের সমবয়সী, নাহিদদের সমবয়সী একটি যুবক, সেরকম তিনি টকবক করে জ্বলে উঠলেন। পরে তো শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, তিনি থামলেন না, তার বক্তব্য চালাতেই থাকলেন। আর ঠিক সেই সময় জামাত আমির তিনি তার সমস্ত সংসদ সদস্যদেরকে নিয়ে, বিরোধী দলীয় সদস্যদেরকে নিয়ে ওয়াকআউট করলেন। এসে তিনি বাইরে এসে সাংবাদিকদের কাছে সেখানেও একটি আগুনঝরা বক্তব্য দিয়েছেন। এবং কি কারণে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো যে কেন আপনারা অধিবেশন বয়কট করলেন, সেখানে জামাত আমির 3টি বিষয় উল্লেখ করেছেন যে 3টি কারণে মূলত আমরা এই রাষ্ট্রপতির ভাষণকে আমরা বয়কট করেছি। এর ভিতরে নাম্বার 1, তিনি বিগত ফ্যাসিস্ট আমলে নিরীহ ছাত্র জনতার বুকে যে নির্মমভাবে গুলি চালানো হয়েছে, তাদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার তিনি তার সম্মতিতে তিনি সমস্ত বন্দোবস্ত করে দিয়েছেন। তিনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই বা কোনো রকম শেখ হাসিনাকে নিবৃত করার চেষ্টা করেন নাই। এবং তিনি এই গণহত্যাকারীর একমাত্র অন্যতম দোষর
রাষ্ট্রের অভিভাবক হিসেবে। তাহলে এইখানে তিনি অপরাধী, তার এটা মারাত্মক অপরাধ, এবং পরবর্তীতে তিনি এই হত্যাকাণ্ডের কোনো নিন্দা কিন্তু তিনি জ্ঞাপন করেন নাই। আর নাম্বার 2 হচ্ছে, যখন শেখ হাসিনা পালিয়ে চলে গেল 5 আগস্টে, আপনাদের মনে আছে, এই 5 আগস্ট বিকেলবেলা রাষ্ট্রপতি কিন্তু এই চুপ্পু একটা ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগ পত্র আমার কাছে আছে, আমি সেটিতে সম্মতি জ্ঞাপন করেছি, আমি অনুমোদন। তো বারবার যদি ডিগবাজি দেয় একজন রাষ্ট্রপতি, তাহলে মান ইজ্জত থাকে, মান ইজ্জতের ফালুদা হয়ে যায় না ভাই? হ্যাঁ, ফালুদা হয়ে যায়। আসলে এই সুযোগটা দিয়ে রাখছে এই সংবিধান। এই সংবিধানে এই সুযোগ দিছে বলেই তো আজকে ইজ্জতের ফালুদা হয়ে যাচ্ছে। এই সংবিধানে এই সুযোগটা দিয়ে রাখছে তো ভাই, দিয়ে রাখছে বলে তো উনি না যাইতে পারতাছে, না সরতে পারতাছে, না কিছু বলতে পারতাছে। উনাকে যেভাবেই চালাইতাছে উনি ওইভাবেই চলতেছে। ভাই ব্রাদার, আমাদের সিনেমার মধ্যে ওই যে সাপের ছবি হইতো না এক সময়, যারা জান ঝন্টু সাহেব আমার ওস্তাদ, উনি খুব বানাইতো। উনি একটা ছবি বানাইছিল, নাচে নাগিন বাজে বিন, বিন বাজাইলে সাপ নাচে। এখানেও ভাই দেখলাম কে যেন বিন বাজাইতেছে দূর থেকে, আর উনি ওই ইশারায় নাচতেছে, এক এক সময় এক এক দিকে চলে যাইতেছে। দেখেন, আজকে জামাত ইসলামকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করছিল কেন আপনারা বাইরে চলে আসলেন, ওয়াক আউট করলেন। ওনারা বলছে 3টা কারণে। ডাক্তার শফিকুর রহমান 3টা কারণ বলছে। 3টা কারণের মধ্যে প্রথম কারণটা কি জানেন? এই যে গত 16 বছর এত জুলুম হইল, এত অত্যাচার হইল, মিডিয়া ট্র্যাজেডি, শাপলা হত্যাকাণ্ড, আয়না ঘর, অত্যাচার, জুলুম, জুলাই 36টা দিন সারা বাংলাদেশে কোথায় না গন্ডগোল হয়েছে, কোথায় না লাশ পড়ছে, কই তখন তো উনি কোনো কথা বলে নাই, একদম চুপ ছিল। তার মানে কি উনি তো সেই স্বৈরাচার শাসকেরই একজন এবং উচ্চ পদের একজন, তাই না? কেন তখন উনি একটা বক্তব্য রাখে নাই? উনি তো রাষ্ট্রের অভিভাবক, অভিভাবক হিসাবে একটা বক্তব্য কেন রাখে নাই? তার মানে উনি আগে সেই স্বৈরাচার শাসককে সাপোর্ট দিয়ে গেছে, তাই না ভাই? দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা ভয়াবহ ব্যাপার তো। হ্যাঁ ভাই, কত বড় মিথ্যা কথা বলছে উনি। দেখেন, উনি 5ই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পর উনি নিজে ভাষণ দিয়ে বলছে যে শেখ হাসিনা পদত্যাগ করছে, যা উনি মঞ্জুর করছেন। এই কথা উনি নিজের বক্তব্যে বলছে, তো আমরা শুনছি তো, তাই না ভাই? ভিডিও আছে তো। কিন্তু দেখেন, যখনই মতি ভাই মানে ওই যে মানব জমিন পত্রিকার মতিউর রহমান সাহেব ওনার সাক্ষাৎকার নিতে গেল, তখন উনি বলল যে আমি তো পদত্যাগ পত্র দেখি নাই। দেখছেন কত বড় ভেজাল লাগাই দিল, মানে একেবারেই মিথ্যা, উল্টায় গেল, ওই জায়েদ খানের মতো পুরাই ডিগবাজি। এখানেই শেষ না। 3 নম্বরটা, এটা আরো ভয়াবহ অভিযোগ ভাই। হ্যাঁ ভাই, আপনারা একটু শুনলেই বুঝতে পারবেন। গত 17-18 মাস ডক্টর ইউনূস স্যার যা যা করছে সব কিছুতে উনি সিগনেচার করছে। ওনার আদেশেই কিন্তু এই নির্বাচন হয়েছে। এই নির্বাচন মানে 2টা নির্বাচন একসঙ্গে হবে, ওনার আদেশেই কিন্তু হয়েছে, ওনার সিগনেচারেই হয়েছে এটা। তার মানে কি 2টা নির্বাচন একসঙ্গে হবে। 2টা নির্বাচন একসঙ্গে হয়ে গেল। তারপরে শপথ নেওয়ার কথা। শপথ নিবে কারা কারা? যারা সংসদে যাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য নির্বাচন করছে তারা শপথ নিবে। আর কারা শপথ নিবে? যারা সংস্কার পরিষদের সাথে জড়িত, অর্থাৎ সংস্কার পরিষদের মেম্বাররা শপথ নিবে। একই দিনে শপথ নিবে, মানে এমপিরা যেদিন শপথ নিবে সংস্কার পরিষদের মেম্বাররা ওই সেদিনই শপথ নিবে। জামাত ইসলাম 11 দল ওরা কিন্তু শপথ নিল, ওনারা নিল না। কিন্তু উনি একজন প্রেসিডেন্ট হিসাবে কি একবারও জিজ্ঞেস করছে বা ওনার এই বক্তব্যের মধ্যে উনি রাখছে এই কথাটা যে কেন আপনারা সংস্কার পরিষদের শপথ নিলেন না, ওইটা কেন ভঙ্গ করলেন, আপনারা কেন 70% মানুষের ভোটের অধিকার কায়রা নিলেন, এইটা কেন উনি বললেন না? এই জন্য আমরা ওই সংসদ থেকে বাইরে আসছি। আসলেই তো সত্যি কথা, ওনার সিগনেচার নিয়েই তো এই নির্বাচনটা হয়েছে। যা যা লেখা আছে ওই হ্যাঁ না ভোটের মধ্যে সব কিছু উনি জানে। গত 17-18 মাস যা কিছু হয়েছে সবগুলা ফাইলের মধ্যেই তো ওনার সিগনেচার আছে। যা যা অধ্যাদেশ জারি করা হয়েছে উনি তো সবকিছুতেই দস্তখত করছে। তার মানে কি দেখেন, এখন আইসা উনি আবার পুরাটাই চেঞ্জ হয়ে গেলেন, অন্য কথা বলতেছে। ফ্যামিলি কার্ডের কথা ওনার বক্তব্যের মধ্যে আনতেছে, আবার 5ই আগস্টের জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথাও আনতেছে, 71-এর স্বাধীনতার কথা আনতেছে, কিন্তু বঙ্গবন্ধুর কথা আনতেছে না, আনতেছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। অথচ এই একই মানুষ কিন্তু অতীতে কি বলছে সে ভিডিওগুলো দেখলেই তো বুঝতে পারবেন। যার জন্য বলতেছি ভাই, কেমন জানি হয়ে গেল। তার মানে কি হতাশায় কাজ করতেছে, এটা বুঝতে হবে।
কিন্তু কেন বুঝতেছে না? ওনারা বুঝবে না কেন? ওনারা এত কিছু বুঝে, এইটা বুঝবে না? অর্থাৎ ছপ্পু সাহেবকে কি ওনারা সরাবে না? না, সরাবে না। এই অঙ্কটা কইরাই আজকে ভিডিও থেকে বিদায় নেব। কেন সরাবে না বলেন তো? আপনারা একটু হিসাব মিলাইলেই বুঝতে পারবেন। দেখেন, এই মুহূর্তে যদি দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।